আসসালামু আলাইকুম। আমা কফি প্রেজেন্টস টার্নিং পয়েন্টে সকলকে আমন্ত্রণ। প্রথমেই একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, সেটা হচ্ছে আজকের এই ম্যাচটা বাংলাদেশের জেতার ইচ্ছা ছিল তো? প্রি ম্যাচ বিশ্লেষণে আমি এবং হাবিবুল বাশার সুমন ভাই ছিলাম এবং টসের পরেই যখন আমরা টিমটা দেখলাম এবং বাংলাদেশের ডিসিশনটা দেখলাম, উই বোথ ওয়ার নট হ্যাপি। এবং কখনো দেখা যায় যে এরকম প্রি ম্যাচ বিশ্লেষণে সরাসরি হয়তো বা আমরা বলি না যে উই আর নট হ্যাপি, ফর্মালিটির একটা ব্যাপার থাকে, কিন্তু আজকে আমরা সরাসরি বলেছিলাম যে উই আর নট হ্যাপি উইথ দ্য ডিসিশন। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে বোলিং লাইন আপটা নিয়ে। আপনি একজন পেস বোলারকে বসিয়ে একটা ব্যাটারকে খেলালেন, যেখানে প্রত্যেকটা ব্যাটারই আসলে আউট অফ ফর্ম। সেখানে ব্যাটার বাড়ানোর তো কোনো যুক্তির জায়গা নাই। বাংলাদেশের যদি ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা জিততে হয়, সেটা বোলিং দিয়েই জিততে হবে, বোলিং লাইন আপটা সমৃদ্ধ করার মাধ্যমে জিততে হবে। উল্টো ইন্ডিয়ার এগেনস্টে দিস ইজ ভেরি মিস্টেরিয়াস। ইন্ডিয়ার এগেনস্টে আপনি দুপ্রান্ত দিয়ে স্পিন দিয়ে শুরু করবেন। আমি একটা ফেসবুক কমেন্টে লিখেছিলাম, পার্সোনাল একটা ফেসবুক কমেন্টে, রোহিত শর্মার সামনে ইনিশিয়ালি পাওয়ার প্লেতে স্পিনার নিয়ে আসা প্রথম 2 ওভারে, মানে আমার সামনে মুরগির রোস্ট নিয়ে আসা। মানে আমি মুরগির রোস্টটা খুব পছন্দ করি, তো এই কারণে বলছিলাম কথাটা, যে আপনি শুরুটা করছেন রোহিত শর্মার সামনে স্পিন দিয়ে। এবং অ্যানালাইসিসের যে পার্টটা, রোহিত শর্মা এই টুর্নামেন্টে 3টা ম্যাচে আউট হয়েছেন বাঁহাতি পেসারের বলে। বাঁহাতি পেসারের ইনকামিং বলগুলোতে সৌরভ নেত্রবলকরের বলে আমরা দেখেছি, শাহিন শাহ আফ্রিদির বলে, এবং সেই সঙ্গে লাস্ট ম্যাচে আমরা ফজল হক ফারুকের বলে স্ট্রাগল করতে দেখেছি। সো রোহিত শর্মার সামনে আপনি বাঁহাতি পেস বোলার আনবেন না। মোস্তাফিজ ডেফিনেটলি ওই ইনকামিং বলগুলো করতে পারেন না, কিন্তু আজকে এক্সপেক্টেড যে শরীফুল খেলবেন, এবং সেটা ভেরি মাচ এক্সপেক্টেড। শরীফুলের খেলাই উচিত এই ম্যাচটাতে। ওয়েল, ঠিক আছে, শরীফুল নাই, তাসকিনও নাই। এখন তাসকিনের জায়গায় একটা এক্সট্রা ব্যাটার নেওয়া হলো, শেখ মেহেদী থাকলেন। শেখ মেহেদী পুরাতন বলে কতটুকু এফেক্টিভ সেটা কি আমরা জানি না। শেখ মেহেদীর এফেক্টিভনেসটা তো নতুন বলের জন্যই মূলত। এর আগের দিন অস্ট্রেলিয়ার সঙ্গে শেখ মেহেদীকে নেওয়া হয়েছিল, দুজন বাঁহাতি ব্যাটার, এবং পাওয়ার প্লেতে মিচেল মার্শ নামবেন। তিনি নতুন বলে বা অফ স্পিন বলে তার একটা উইকেটের জায়গা আছে। সো এরকম একটা টিমের এগেনস্টে যারা স্পিন ডমিনেট করে সবসময়, 2015 সালে যখন বাংলাদেশ জিতেছিল 4টা পেস বোলার নিয়ে জিতেছিল, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসাইন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। এই অতীত ইতিহাসও কি বাংলাদেশের এই টিম ম্যানেজমেন্টের মনে নাই? এই চান্ডিকা হাথুরু সিংই তো করছিলেন। চান্ডিকা হাথুরু সিংয়ের কি এটা মনে নাই যে ইন্ডিয়ার এগেনস্টে আপনি এর আগে যখন জিতেছিলেন ডমিনেট করে, তখন আপনি 4টা পেস বোলার নিয়ে জিতেছিলেন? সো আলটিমেটলি 4টা না হোক 3টা পেস বোলার তো থাকবে। বিরাট কোহলি আউটসাইড অফ স্ট্যাম্প বলে বিট হচ্ছেন, পেস বোলারের এগেনস্টে স্ট্রাগল করছেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট। তার সামনে তাকে আপনি সেট করার জন্য আমার তো মনে হয় যে শুরুতেই আপনি 70-72টা রান দিয়ে ফেলেছেন, একদম ফাও 70 থেকে 72টা রান দিয়েছেন। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে মিড ওভার্সে শিবম দুবে, তাদের জন্য আপনি স্পিনের ওই গেটটা ওপেন করে দিয়েছেন। আলটিমেটলি এই ম্যাচের টিম সিলেকশনটা দেখে কখনো মনে হয় না যে বাংলাদেশ ম্যাচটা জেতার জন্য নেমেছে। এটা আমার কাছে মনে হয়েছে যে জাস্ট একটা ফর্মালিটি রক্ষার জন্য বাংলাদেশ নেমেছে কিনা, কারণ টিম সিলেকশনটা প্রথমত প্রশ্নবিদ্ধ। ব্যাটিংয়ের টেকনিক্যাল জায়গা তো সেটা অনেক পরের ব্যাপার। ব্যাটিংয়ের টেকনিক্যাল জায়গা থেকে চিন্তা করলে একটা তথ্যই আমি আপনাদেরকে দিই, এন্টায়ার একটা কন্টেন্টও সেটা নিয়ে করব। আজকে পেস বোলাররা যে 5টা উইকেট নিয়েছেন, 4টা উইকেটে স্লোয়ার বলে, 4টা উইকেটে স্লোয়ার বলে। আমাকে খুব রিসেন্টলি একজন একটা কথা বলছিলেন যে রিশাদকে কি টপ অর্ডারে নামানো যায় না? আমি কথাটা শুনে হাসছিলাম, কিন্তু টপ অর্ডারের ব্যাটাররা, শুরুর দিকের ব্যাটাররা যদি এইভাবে স্লোয়ার বলে আউট হন, তখন তো আমার মনে হয় তিনি ঠিকই বলেছেন যে রিশাদকে টপ অর্ডারে প্রমোট করা যায় না, তাহলে অন্তত এইভাবে স্লোয়ার বলে আউট হবে না। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। মানে এটা দেখতে খুব দৃষ্টিকটু লাগে, এবং সেটা শুধুমাত্র এই ম্যাচে না, অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে স্লোয়ারেই আউট হচ্ছে। এবং জোনগুলো চিন্তা করে দেখেন, কমন জোন, ডিপ মিড উইকেট, ডিপ স্কোয়ার লেগ, এই সমস্ত জোনগুলো। লিটন কুমার দাস আগের একটা বল মারলেন, পরের স্লোয়ারটা তিনি মারতে পারেন নাই। সো এটা টোটালি আমার কাছে মনে হয় যে আপনি যদি চিন্তা করেন ইন্টেন্টের জায়গা থেকে, আমি বলবো যে মেন্টালি বাংলাদেশ মনে হয় না ম্যাচে ছিল। সেটা পুরো ডিসিশনটা এবং সেই সঙ্গে টিম সিলেকশনটা দেখেই মনে হয়েছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে আপনি যদি ব্যাটিং হেভি লাইন আপই নেন, তাহলে টসে জিতে আগে ব্যাটিং কেন নেবেন না? টসে জিতে আপনি চেস কেন করতে চাইবেন? সো অনেক ফ্যাক্টর আছে। টিম ম্যানেজমেন্ট কী চিন্তা করেছে সেটা যেমন একটা ফ্যাক্টরের জায়গা। দ্বিতীয়ত, আর এখন যদি বোধোদয় হয় যে টি-20 ক্রিকেটটাকে সিরিয়াসলি নেয়ার, 2021 সাল থেকে বলে আসছি আরেকটা টি-20 টুর্নামেন্টের কথা, টি-20-র আলাদা প্লেয়ারদেরকে তৈরি করা, ওইভাবে এইচপি বা বাংলাদেশ টাইগার্সের ওই জায়গাটায় টি-20কে আলাদা গুরুত্ব দিয়ে প্লেয়ার প্রডিউস করা। হ্যাঁ, দেরিতে হলেও এইচপি টিমটাতে এখন টি-20-র বেশ কিছু প্লেয়ারকে যুক্ত করা হয়েছে, কিন্তু ওই যে ইন বিটুইন 2021, 2022, 2024 3টা টি-20 ওয়ার্ল্ড কাপ চলে গেল, এতদিন কারো নজরেই আসে না এই বিষয়টা। সো ব্যাপারগুলো এগুলো মানে এক্সপেক্টেড। তার মধ্যে আপনার স্ট্রেংথের জায়গাটা বোলিং, আপনি আপনার বোলিংয়ের মেইন স্ট্রেংথটা ব্যবহার করবেন না। আপনি যখন আপনার বোলিংয়ের মেইন স্ট্রেংথটা ব্যবহার করবেন না,
আপনি ব্যাটিং দিয়ে তো আসলে জিততে পারবেন না, তো বলে লাভ নেই, ব্যাটিং দিয়ে জেতার কোনো চান্সই নাই, নো চান্স। সো বোলিং দিয়ে জেতার জায়গা ছিল, সেখানে বোলিংটাকেই সমৃদ্ধশালী করা হয় না, তাহলে এই ম্যাচটা বাংলাদেশ জিততে নেমেছে কিনা সেটাই একটা প্রশ্নের জায়গা চলে আসে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।